লিওনেল মেসি ছোটবেলায় যখন প্রথম স্কুলে যান, তখন তার বন্ধুরা তাকে খেলায় নেয়নি। তার কারণ হচ্ছে তিনি ছিলেন অস্বাভাবিক রকমের খাটো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই খাটো বাচ্চাটির মধ্যে ফুটবলের এক অসাধারণ প্রতিভা ছিল। তার বয়স যখন মাত্র 4 বছর, তখনই তার বাবা লক্ষ্য করেন লিওনেল মেসি অন্যদের থেকে আলাদা। তিনি তার ভাইদের সাথে ফুটবল খেলতেন। তার ভাইরা ছিলেন তার থেকে বয়সে একজন 5 বছরের বড় আর একজন 7 বছরের বড়। কিন্তু যখন তিনি খেলতেন তখন মনে হতো এই ছোট বাচ্চাটি বল নিয়ে নাচতে নাচতে তার ভাইদের মধ্য দিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। তার বয়স যখন মাত্র 6 বছর, তখনই তিনি তাদের স্থানীয় একটা ক্লাবে খেলা শুরু করেন, যেটার নাম ছিল নিউওয়েলস ওল্ড বয়েজ। এটার যুব দলে তিনি খেলা শুরু করেন এবং তার বয়স 11 হতে হতেই তার এই ফুটবল প্রতিভার খবর চারদিকে ছড়িয়ে যায়। সে সময় রিভার প্লেট ক্লাব থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। রিভার প্লেট হচ্ছে আর্জেন্টিনার সব থেকে বড় এবং সফল ক্লাবগুলোর মধ্যে একটি। অনেক আন্তর্জাতিক লেভেলের খেলোয়াড় এই ক্লাব থেকে উঠে এসেছেন। কিন্তু রিভার প্লেট ক্লাবে যখন মেসিকে মেডিকেল টেস্ট করানো হলো, তখন মেসির একটা বিরল রোগ ধরা পড়লো। তখন তার বাবাকে বলা হলো যে মেসি আর লম্বা হচ্ছেন না। সে সময় তার উচ্চতা ছিল মাত্র 4 ফুট 4 ইঞ্চি। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মেসি সর্বোচ্চ 4 ফুট 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হবেন। মেসির যে রোগ হয়েছিল তার নাম গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। এই রোগ সচরাচর দেখা যায় না। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্য অনুযায়ী প্রতি 4,000 থেকে 10,000 মানুষের মধ্যে মাত্র একজনের এই রোগ ধরা পড়ে। তো মেসির শরীরে আসলে কি ঘটেছিল যার জন্য তিনি লম্বা হচ্ছিলেন না? আমাদের সবার ব্রেনের নিচের দিকে একটা গ্ল্যান্ড আছে, যেটা মটরশুঁটির মতো অনেকটা। এটার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। অনেক সময় এই পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়, কারণ এই গ্ল্যান্ড অনেক হরমোন আমাদের শরীরে নিয়ন্ত্রণ করে। তো এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন নামে এক ধরনের হরমোন নিঃসরণ হয়। এই হরমোন যখন রক্তের মাধ্যমে লিভারে গিয়ে পৌঁছায়, তখন সে লিভারকে সিগন্যাল দেয় IGF-1 নামে আরেকটা হরমোন তৈরি করার জন্য। তো এই IGF-1 হরমোনের কাজ হচ্ছে শরীরের বিভিন্ন জায়গাতে গিয়ে গ্রোথ মানে বেড়ে ওঠাকে সাহায্য করা। তরুণ অবস্থায় হাড়ের জয়েন্টগুলোর পাশে একটা জায়গা থাকে যার নাম হচ্ছে গ্রোথ প্লেট। আপনারা যদি নেহারি খেয়ে থাকেন, বিশেষ করে খাসির নেহারি, তাহলে একটু বোঝার জন্য সুবিধা হবে। যখন নেহারির উপরের মাথাটাতে কামড় দেওয়া হয়, তখন অনেক সময় দেখা যায় যে এই গোল জায়গাটা ছুটে চলে আসে। ছুটে আসার কারণ হচ্ছে ওইটা গ্রোথ প্লেট দিয়ে জয়েন্ট করা ছিল। গ্রোথ প্লেট যেহেতু তখনও শক্ত হয়নি, ওই জায়গাটা সরে আসতে পারে। তো এই যে গ্রোথ প্লেট, এর কাজ হচ্ছে হাড়টাকে বড় করা। ওই যে লিভার IGF-1 তৈরি করলো, এই IGF-1 এসে এই গ্রোথ প্লেটে সিগন্যাল দেয় যে তুমি বেশি করে কোষ তৈরি করো, হাড়ের কোষ। তো যখন বেশি পরিমাণে হাড়ের কোষ তৈরি হয়, এই কোষগুলো ধীরে ধীরে হাড়ের দিকে চলে যেতে থাকে এবং শক্ত হয়ে যেতে থাকে, এবং এই প্রক্রিয়ায় হাড় আস্তে আস্তে লম্বা হতে থাকে। আর যেই মানুষটার শরীরে এই ঘটনা ঘটছে, সেই মানুষটাও লম্বা হতে থাকে। তো মেসির ক্ষেত্রে যেটা ঘটেছিল, তার ব্রেনের যে পিটুইটারি গ্ল্যান্ড যথেষ্ট পরিমাণে গ্রোথ হরমোন তৈরি করতে পারছিল না। যার ফলে গ্রোথ হরমোনও লিভার থেকে IGF-1 হরমোন তৈরি করতে পারছিল না। ফলে IGF-1 এর যে কাজ, হাড়কে বড় করা, হাড়ের কোষগুলোকে বৃদ্ধি করার মাধ্যমে, সেই কাজটাও করা হচ্ছিল না, যার জন্য মেসিও আর লম্বা হচ্ছিলেন না। তো অনেক পরীক্ষা নিরীক্ষার পর যখন মেসির শরীরে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি নিশ্চিত হলো, তখন তার চিকিৎসা শুরু হলো। এর চিকিৎসা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেহেতু তার শরীরে যথেষ্ট পরিমাণে গ্রোথ হরমোন তৈরি হচ্ছে না, তাকে বাইরে থেকে সিনথেটিক গ্রোথ হরমোন দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? ইনজেকশনের মাধ্যমে। তো লিওনেল মেসি প্রতি রাতে এই গ্রোথ হরমোন ইনজেকশন নিতেন তার পায়ে। একদিন নিতেন বাম পায়ে, তারপর দিন নিতেন ডান পায়ে। এই ব্যাপারটা অনেকটা ডায়াবেটিস রোগীদের ইনসুলিন নেওয়ার মতো। ডায়াবেটিস রোগীদের যাদের শরীরে ইনসুলিন তৈরি হয় না, তাদেরকে বাইরে থেকে ইনজেকশন দিয়ে ইনসুলিন দেওয়া হয়। ঠিক একই রকম ঘটনা মেসির ক্ষেত্রে। ইনসুলিন না, কিন্তু নিতে হতে হচ্ছে গ্রোথ হরমোন। এইখানে আবার আরেকটা সমস্যা দেখা দেয়। এই গ্রোথ হরমোনের চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল। সে সময় তার বাবা যে চাকরি করতেন, সেখান থেকে তার প্রায় $1,600 মতো মাসে ইনকাম হতো। আর এদিকে মেসির এই গ্রোথ হরমোন চিকিৎসার ক্ষেত্রে ব্যয় হতো মাসে প্রায় $900 থেকে $1,000 বা তারও বেশি। তো স্বাভাবিকভাবেই তার পরিবার থেকে এই খরচ বহন করা সম্ভব ছিল না। তো তখন তিনি যে নিউওয়েলস ক্লাবে খেলতেন, সেই ক্লাব থেকে তার এই চিকিৎসার ব্যয় কিছুটা বহন করত। আর বাকিটা বহন করতে হচ্ছে তার বাবা যে ফ্যাক্টরিতে কাজ করতেন, সেই ফ্যাক্টরি থেকে। কিন্তু এই সময়টাতে তাদের পরিবার অনেক দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয়। কারণ হচ্ছে এই যে টাকা সংগ্রহ করা,
এইটা অনেক জটিল একটা ব্যাপার ছিল এবং অনেকটা অনিশ্চয়তার মধ্যে দিয়েই মেসি তার খেলা চালিয়ে যাচ্ছিলেন এবং চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। তো এর মধ্যে আবার একটা আশার আলো দেখা গেল। ওই যে রিভার প্লেট ক্লাব, যেই ক্লাব থেকে মেসির এই গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি ধরা পড়ে, সেই ক্লাবে তার আবার অডিশন দেওয়ার সুযোগ হয় এবং তার খেলা দেখে সেখানকার কোচরা তাকে নেয়ার জন্য সম্মত হন। কিন্তু এইখানে আবার আর একটা সমস্যা দেখা গেল। রিভার প্লেট ক্লাবে খেলতে হলে তাকে নিউওয়েলস ক্লাব থেকে ছাড়িয়ে আনতে হবে। কিন্তু এই নিউওয়েলস ক্লাব থেকে তাকে ছাড়িয়ে আনার ব্যাপারটা ছিল একটা জটিল প্রসেস এবং এই জটিল প্রসেসের কারণে তাকে আর সেখান থেকে ছাড়িয়ে আনা হয় নাই। ফলে মেসিরও আর রিভার প্লেট ক্লাবে খেলা হয়নি। কিন্তু তার জন্য সব থেকে বড় সারপ্রাইজটা তখনও অপেক্ষা করছিল। 2000 সালের সেপ্টেম্বর মাসে লিওনেল মেসির বাবা তাকে নিয়ে স্পেনের বার্সেলোনাতে যান, সেখানে তার ট্রায়াল দেওয়ার জন্য। তো যথারীতি মেসির খেলা দেখে সেখানকার স্টাফ কোচরা মুগ্ধ হন এবং মেসিকে তারা রাখতে চান। কিন্তু তখন সমস্যা হচ্ছে মেসির বয়স মাত্র 13 বছর এবং তার শরীরে যেহেতু একটা বিরল রোগ আছে, এই নিয়ে ডিরেক্টরসদের মধ্যে বা স্টাফদের মধ্যে একরকম কনফিউশন তৈরি হলো যে আসলে কি মেসির পেছনে এত টাকা ব্যয় করা ঠিক হবে কিনা। তো এই আলোচনাটা অনেক দিন ধরে চলতে থাকে। তো এদিকে আবার মেসির বাবা কিছুটা অধৈর্য হয়ে পড়েন। তিনি তাদেরকে একটা সিদ্ধান্ত দিতে বলেন, যদি মেসিকে তারা রাখেন তো রাখতে পারেন, যদি তা না হয় তিনি মেসিকে নিয়ে আর্জেন্টিনাতে ফেরত যাবেন। 2000 সালের 14 ডিসেম্বর বার্সেলোনার একটা টেনিস ক্লাবে একজন ডিরেক্টর, যার নাম হচ্ছে কার্লেস রেক্সাচ, আর একজন এজেন্ট যার নাম হচ্ছে হোসে মারিয়া মিনগেইয়া, তারা বসে আলোচনা করছিলেন যে মেসিকে আসলে কি রাখা যাবে কিনা বা রাখবেন কিনা। তখন মেসির বাবার এই তাড়াহুড়ার কারণে সেই অবস্থায় তারা সিদ্ধান্ত নেন যে মেসিকে রাখা হবে, কিন্তু মেসিকে রাখতে হলে তো কন্ট্রাক্ট সাইন করতে হবে। ওই অবস্থায় তাদের কাছে অফিসিয়াল কাগজপত্র ছিল না সাইন করার মতো। তো তখন রেক্সাচ যিনি ডিরেক্টর ছিলেন, তিনি ওইখানে যে ওয়েটার ছিল তার কাছ থেকে একটা ন্যাপকিন চান। সেই ন্যাপকিনের উপর তিনি হাতে লিখেন যে মেসিকে বার্সেলোনায় নেওয়া হবে, ক্লাবের মধ্যে যত দ্বিমতই থাক না কেন, এবং সেখানে তারা দুজনেই সাইন করেন। সেখান থেকে আসলে মেসির বার্সেলোনার যাত্রা শুরু হয় এবং আপনারা অনেকে জেনে থাকবেন যে এই ন্যাপকিনে আসলে সাইন করা হয়েছিল, সেই ন্যাপকিনটা পরবর্তীতে নিলামে তোলা হয়। 2024 সালে এই ন্যাপকিনটা $9,65,000 বিক্রি করা হয়। তো মেসি যদিও বার্সেলোনা ক্লাবের সাথে যুক্ত হয়ে গেল, তার সমস্যা তখনও শেষ হয় নাই। সমস্যাটা হচ্ছে মেসি যেহেতু নাবালক ছিলেন তখন, যখন তার সাথে সাইন করা হয় বার্সেলোনা ক্লাবের, সেহেতু ফিফার নিয়ম অনুযায়ী তাকে বার্সেলোনাতে একা রাখা যাবে না, যেহেতু তার পরিবার থাকতেন আর্জেন্টিনাতে। তো ফিফার নিয়ম যেন ভঙ্গ না হয় তার জন্য তার পরিবারকে আর্জেন্টিনা থেকে বার্সেলোনাতে নিয়ে আসা হলো। বার্সেলোনা ক্লাবে এই কাজটা করলো এবং তার বাবাকে একটা চাকরিও দিয়ে দেওয়া হলো। তবে সব থেকে বড় পাওয়া ছিল মেসির গ্রোথ হরমোন রিলেটেড ট্রিটমেন্টের যত খরচ ছিল তার সব কিছুই বার্সেলোনা ক্লাব বহন করা শুরু করলো এবং মেসির ট্রিটমেন্ট চলতে থাকলো কন্টিনিউয়াসলি এবং একটা পর্যায়ে গিয়ে দেখা গেল মেসি প্রায় 5 ফুট 7 ইঞ্চি হয়ে গেছেন। যদিও এটা আর্জেন্টিনার যে এভারেজ হাইট তার থেকে কিছুটা কম, তবে এইটা ম্যারাডোনা থেকে 2 ইঞ্চি বেশি। এবং তার বয়স যখন 17 বছর, তিনি তখন বার্সেলোনার মেইন টিমে খেলা শুরু করলেন। আর এর পরের ইতিহাস আপনারা সবাই জানেন। লিওনেল মেসির এই বিরল রোগ গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সির হিস্ট্রি থেকে আমাদের একটা বিষয় শেখার আছে, বিশেষ করে আমাদের বাবা মায়েরা যারা আছেন, আপনাদের বাচ্চারা কি যথেষ্ট পরিমাণে বাড়ছে কিনা সেই বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে। তারা কি যতটুকু তাদের লম্বা হওয়ার কথা ততটুকু হচ্ছে কিনা, বা ক্লাসে কি সে সব থেকে খাটো কিনা। তবে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি সচরাচর হয় না, রেয়ার একটা রোগ। সো আপনার বাচ্চা খাটো মানে যে তার মধ্যে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে, ব্যাপারটা এরকম না। তবে খেয়াল রাখতে হবে কয়েকটা লক্ষণ, যেরকম হচ্ছে প্রত্যেক বছর কি তার গ্রোথ হচ্ছে কিনা, নাকি সে একটা জায়গাতে আটকে আছে। আর একটা বিষয় হচ্ছে তার চেহারা কি তার বয়সের থেকে অনেক বেশি বাচ্চা বাচ্চা দেখায় কিনা। এরকম যদি সন্দেহ হয় তাহলে একজন এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তার দেখাতে পারেন। সব বাচ্চারা হয়তো মেসির মতো হবে না, কিন্তু প্রতিটা বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা আমাদের প্রতিটা বাবা মায়ের সাধ্যের মধ্যেই আছে। আপনাদের সবার বিশ্বকাপের উত্তেজনা অনেক আনন্দদায়ক হোক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।